বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন এলাকা থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে 47 জন আহত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এ দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2টার দিকে সান্তাহার স্টেশন পেরিয়ে দুর্ঘটনায় পড়ে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমলাপুরে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়ের স্টেশন থেকে ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে পঞ্চগড় এক্সপ্রেসের উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হবে। নওগাঁ প্রতিনিধি আবু বকরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবার রহমান। ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর 2টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কিছু দূর যেতেই হঠাৎ বিকট শব্দে 9টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঈদের ফিরতি যাত্রার কারণে ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না এবং ট্রেনের ছাদেও শত শত মানুষ অবস্থান করছিলেন। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়ে যান। সিগন্যাল মারছিল, যেটা ড্রাইভার অতটা করেনি, রানিং এর উপর গাড়ি চলে আসছে। যখন এখানে গাড়ি ক্রসিং হয়ে গেছে, তখন মনে করছে গাড়ি একবারে ফাঁস এক সাইড করে গেছে। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে। আহত 47 জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আমাদের এখানে 47 জনকে নিয়ে গেছে। স্থানীয়ভাবে ট্রাই করে দিতে আগে তো ওই কোথাও আমরা বলতে পারছি না, তবে আমরা যেগুলো ভিকটিম পেয়েছি স্পটে এসে পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। যাত্রীরা বলছেন, লাইনটিতে মেরামতের কাজ চলছিল, কিন্তু সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এখানে লাইনের কাজ হচ্ছিল, কাজ হওয়ার সময় লাল যে সিগন্যালটা দেওয়া ছিল যাতে ট্রেন দ্রুত গতিতে না আসে বা সিগন্যালটা দেখার পর থেমে যায়, সেটা ড্রাইভার অমান্য করে গাড়ি নিয়ে আসার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। বেড়া থেকে যদি কাজ করতেছে এটা দেখা যদি আসতো, তাহলে আপনার এই ক্ষতির আজ হতো না। আজ এদিকের উত্তরবঙ্গের মানুষ সব ইচ্ছে। এদিকে সান্তাহারের দুর্ঘটনার অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জুবার রহমান, মাইটিভি নিউজ। বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ 3 জন নিহত এবং 9 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সকাল 7:30টার দিকে জেলার শেরপুর উপজেলার ছনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস ছনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায় এবং যাত্রীরা দগ্ধ হয়ে ঘটনাস্থলে 1 জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে আরও 2 জন মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ে, কোনো শিডিউল বিপর্যয় নেই বলে জানান স্টেশন মাস্টার। নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদযাত্রার ষষ্ঠ দিনে সকাল থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেখা গেছে যাত্রীদের। বিগত সময়ের তুলনায় এবারের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা, তবে টিকিট পেতে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। অন্য ঈদের তুলনায় এই ঈদে মনে হচ্ছে এটা সিকিউরিটিটা ভালো। একটাই সমস্যা, মনে করেন টিকিট কাটতে এক কম্পার্টমেন্টে টিকিট পাওয়া যাচ্ছে না, একটা কম্পার্টমেন্টে একটা টিকিট। আমরা 4 জন 2 কম্পার্টমেন্টে পড়ছি। ট্রেনটা আমাদের জন্য বেশ কনভিনিয়েন্ট হয়, কারণ অল্প সময়ের মধ্যে জ্যাম ছাড়াই আমরা যাতায়াত করতে পারছি। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন, এই ভেবে খুশি ঘরমুখো মানুষেরা। একটা বছর শেষে একটা ঈদ আসে, তো এটা সবারই হচ্ছে আনন্দের দিন। বাসায় যাচ্ছি, খুব আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এবং আমরা যেটা লক্ষ্য করলাম, অন্যান্য বছরে যেমন প্ল্যাটফর্মে আসতে গেলে অনেক ভিড় হয়, বাট আলহামদুলিল্লাহ এবছর আমরা কোনো ভিড় দেখতে পাচ্ছি না। ঈদের ছুটির দ্বিতীয় দিনে কোনো শিডিউল বিপর্যয় নেই বলে জানান স্টেশন ম্যানেজার। সকাল থেকে এখন পর্যন্ত 22টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। সবগুলো ট্রেনেই একদম অন টাইমে ঢাকা ত্যাগ করে। আমাদের শিডিউল বিপর্যয়ের যেন কোনো কিছু না ঘটে, এ ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ এবং সচেষ্ট।
ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে কর্তৃপক্ষের করা নজরদারি রয়েছে বলে জানান রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান। কিছু কিছু যাত্রী ছাদে যেতে চায়, আমরা আমাদের অবস্থানে খুব কঠোর আছি এবং আমরা চেষ্টা করছি যে ছাদে কেউ না ওঠে। তারপরেও দু একটা ট্রেনে আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু তারপরেও কিছু যাত্রী ছাদে ছিল। আপাময় জনসাধারণের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ আপনারা ছাদে ভ্রমণ করবেন না, এটা একেবারেই একটা অনিরাপদ ভ্রমণ। সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে 22টি ট্রেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঢল নেমেছে যাত্রীদের। ঘর ফেরার এই আনন্দের মাঝে রয়েছে ভোগান্তি আর কিছুটা অভিযোগ। এদিকে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শন এসে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গণপরিবহনে যারা বিশৃঙ্খল এবং অনিয়ম করার চেষ্টা করছে ঈদের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া হক মই রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের আনন্দ এবং আমেজ দুটোই ভেসে উঠেছে যাত্রীদের চোখে মুখে। কিছুটা ভোগান্তি আর অভিযোগ সঙ্গে নিয়ে বাড়ির পথে তারা বলছেন, শেষ মুহূর্তে প্রিয় মুখগুলো দেখতে পারাটাই বড় বিষয়। কাঙ্ক্ষিত বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, লাগেজ ব্যাগ সহ সবাই বসে পড়েছেন খোলা আকাশের নিচে। কষ্ট হোক, উদ্দেশ্য একটাই, যেভাবে হোক যেতে হবে বাড়ি। না, রাস্তাঘাটেও যেমন এই দিক দিয়ে খুব ভালো, যাতায়াতের কোনো অসুবিধা নাই। সবসময় ভালো লাগাই কাজ করে। পরিবারের সাথে ঈদ করার সময় কাটানো আমাদের জন্য অনেক আনন্দের। যাত্রীরা বলেন, মহাসড়কে বিভিন্ন স্থানে বাস দাঁড় করিয়ে যাত্রী নেওয়া হচ্ছে, পাশাপাশি ভাড়া নিয়েও রয়েছে তাদের মধ্যে অসন্তোষ। ঠিক 12টায় ছাড়ার কথা, এইমাত্র আসলাম, দেখি কখন ছাড়ে। স্বাভাবিক যেটা ভাড়া সেটাই নিয়েছে, না বাড়তি কোনো চার্জ নেয় নাই। যাত্রী এখনো আসবে কিনা এই অপেক্ষায় আছে। আমাদের গাড়ি এখানে স্টক আছে, যাত্রী নেই। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়কমন্ত্রী জানালেন, ঈদ যাত্রায় কোনো পরিবহনে অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়া হবে। কাউন্টারগুলিতে গিয়েছেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছেন। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে, সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছেন ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জ মহাসড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। হাফিজা খানম জ্যোতির রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা করায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক গুণ গাড়ির চাপ বেড়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীর গতি। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ির পার্কিং করায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। এছাড়া যাত্রী ওঠানামা করায় এ পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর কিছুটা সময় বেশি লাগছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় 1000 পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আজ থেকে মোতায়েন করা হয়েছে। সকালে যমুনা সেতু পরিদর্শন করে সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে। এই রাস্তায় আপনারা এখানকারই মানুষ, এই রাস্তায় কোথাও কিন্তু কোনো ট্রাফিক জ্যামের অস্তিত্ব আমি আজকে খুঁজে পাইনি। ইনশাল্লাহ এবারের ঈদযাত্রা
যেটি আপনাদের কাছে আমরা কথা দিয়েছিলাম স্বস্তির এবং আনন্দদায়ক হবে, উৎসবমুখর হবে, সে বিষয়টি আমরা এনশিওর করতে পারব। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখো মানুষ। দক্ষিণবঙ্গের 21 জেলার মূল প্রবেশপথ হিসেবে খ্যাত ওই মহাসড়কটিতে ঈদ যাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেলেও নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। ঈদ যাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট যান ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে এক্সপ্রেসওয়েতে। স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে আনন্দিত যাত্রীরা। পুলিশের নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ জোর দেয়ায় এক্সপ্রেসওয়ের পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জ মহাসড়কে এখনও স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোথাও উল্লেখযোগ্য যানজটের দেখা মেলেনি। সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতু পশ্চিম প্রান্ত, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের চাপ বাড়লেও তা স্বাভাবিক গতিতেই চলাচল করছে। কোথাও দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়নি। হাফিজা খানম জুথি, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, মহাসড়কে ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন? ঘরমুখো মানুষের চাপ কেমন সাভার এলাকায়? বিস্তারিত জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু এখন মানুষ ঘরমুখো ছুটছে। আমাদের সাভার একটি শিল্পাঞ্চল হওয়ায় কিন্তু শ্রমিকদের যে চাপ, মানে গার্মেন্টস ছুটি হওয়ার পর থেকে আজকে কিন্তু সেই চাপ লক্ষ্য করা গেছে বিভিন্ন বাস স্ট্যান্ডে। আমরা যদি একটু দেখাই মহাসড়কের আপনাদের পরিস্থিতি, এখন বর্তমানে আমি নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান করছি। যদিও এখন গাড়ির চাপ তেমন একটি দেখা যাচ্ছে না, তবে ঘরমুখো নারী টানে যে বাড়িতে যাবে সেই বাড়িতে ঘরমুখো যে যাত্রী, সেই যাত্রীদের কিন্তু আমরা চাপ দেখেছি স্ট্যান্ডগুলোতে। কিছুক্ষণ আগে এখানে মুষলধারে বৃষ্টি হওয়াতে কিন্তু আসলে মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, যারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছেন এবং যারা বাস স্ট্যান্ডে যাবেন এবং বাস ধরবেন, তারা কিন্তু আমরা দেখেছি অনেকে বৃষ্টিতে ভিজে কিন্তু আবার সেই বাড়িতে যাওয়া ক্যান্সেল করে কিন্তু আবার তারা ফিরে যাচ্ছেন, এরকমটাও আমরা দেখেছি। আমরা আরেকটু যদি বলি, খায়রুল, আপনি কি শুনতে পাচ্ছেন? খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নবীনগর চন্দ্র মহাসড়ক থেকে আমাদের সহকর্মী খায়রুল জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঈদকে সামনে রেখে দীর্ঘদিনের ভোগান্তির পর গাজীপুরে খুলে দেওয়া হয়েছে বিআরটি ফ্লাইওভার। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও গণপরিবহনের সংকট, অতিরিক্ত ভাড়ায় সংখ্যা ঈদে ঘরমুখো মানুষের পুরোপুরি স্বস্তি পাচ্ছে না। পুলিশ বলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। গাজীপুর থেকে চঞ্চল খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। বছরের পর বছর ধরে বিআরটি প্রকল্পের ধীরগতি কাজে দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছিল গাজীপুরের চৌরাস্তা। ঈদযাত্রার চাপ সামাল দিতে অবশেষে গুরুত্বপূর্ণ ফ্লাইওভারের একটি অংশ খুলে দেওয়া হয়েছে। এতে কিছুটা কমেছে যানজট, তবে প্রশ্ন উঠেছে এই স্বস্তি কতটা স্থায়ী। গাজীপুর প্রায় 1-2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ানো লাগতো, এখন প্রায় চালু হয়েছে, এখন দাঁড়ায় দাঁড়ানো লাগে না। যাত্রা খুব স্বাভাবিক চলতেছে, সবকিছু, কোনো যানজট পাই না। যে জায়গায় প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত, এই জায়গায় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টায় কভার হতে পারে। মহাসড়কের দুই পাশ দখল করে বসেছে ভ্রাম্যমাণ দোকান, যত্রতত্র পার্কিংয়ে সংকুচিত হয়েছে সড়ক, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়েও অভাব স্পষ্ট। এর সঙ্গে যোগ হয়েছে গণপরিবহনের সংকট। ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। যাত্রীর চাপটা একটু বেশি থাকে, তখন গাড়ির মালিকরা অটোমেটিকলি ভাড়াটা বাড়ায় দেয়। আশা করি এবার ঈদযাত্রা এরকম যানজট হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। হেডকোয়ার্টার সহ মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশনাগুলি আসছে, যেমন অতিরিক্ত ভাড়া যাতে কেউ না নিতে পারে, অথবা যাত্রীরা যেন কোনো হ্যাসেলের শিকার না হয়, অথবা অজ্ঞান পার্টি মলম পার্টির দ্বারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হতে পারে। সেই জন্য আমাদের
ট্রাফিকের পাশাপাশি ক্রাইমেরও বিশেষ একটা প্রোগ্রাম থাকবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আইজিপি জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে অতিরিক্ত 4 শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট। আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে কোনো ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশের কোয়ার্টার থেকে সকল ইউনিটকে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটি প্রকল্পের গাজীপুর চৌরাস্তার সবচেয়ে বড় ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। তবে ফুটপাতে ভাসমান দোকান, যত্রতত্র গাড়ি পার্কিং, অতিরিক্ত ভাড়ার অভিযোগ থেকে যাচ্ছে। প্রশাসন বলছে সব ধরনের তদারকি থাকবে এবারের ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। ঈদের লম্বা ছুটি ঘিরে শুরু হয়েছে এবারের ঈদযাত্রা। সড়ক ও রেলের পাশাপাশি আকাশ পথেও বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়। তবে স্বস্তির যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ভাড়ার চাপ। শাহজালাল জুয়েলের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21 মার্চ উদযাপিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। শবে কদরের ছুটি মিলিয়ে এবার ঈদে মিলছে টানা কয়েকদিনের ছুটি, ফলে আগেভাগেই বাড়ির পথে ছুটছে মানুষ। যানজটের অনিশ্চয়তা এড়াতে অনেকেই বেছে নিচ্ছে আকাশপথ। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, রাজশাহী ও সৈয়দপুর রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী বহন করছে এয়ারলাইন্সগুলো। ঈদের আগে প্রায় সব ফ্লাইটই পরিপূর্ণ। বিমানে যাচ্ছি কারণ রাস্তাঘাট যানজট, ঈদের বাজার এখন সময় বাঁচানোর জন্যই যাচ্ছি বিমানে, আর কক্সবাজার যাচ্ছি আমরা। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে। তবে ঈদের পর পর্যটকদের ভিড়ে কক্সবাজার রুটে বাড়ছে টিকিটের চাহিদা। ভাড়া একই রকমের আগে তো ভাড়া ঠিক আছে, এখন ঠিক আছে, ঈদের পরে ভাড়া বেশি। সময় বাঁচাতে এবং ভোগান্তি এড়াতে আকাশপথে ঝুঁকছেন যাত্রীরা। তবে বাড়তি ভাড়া অনেকের জন্য হয়ে উঠছে বড় বাধা। সবকিছু ছাপিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে চান সবাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদযাত্রায় প্রচণ্ড ভিড়ের মধ্যে রাজধানীর সদরঘাটে 2 লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন আরও 2 জন। তাদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার বিকেল 5:30টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। এর কিছু সময় পরে যোগ দেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাও। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, সদরঘাটে ঈদযাত্রার পরিস্থিতি কেমন দেখছেন? একদিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর অন্যদিকে সন্ধ্যার ঝড়, কি অবস্থা দেখছেন আপনি? সবশেষ পরিস্থিতি আমাকে জানাবেন। শাইলি, যেটি জানতে চাচ্ছেন খুবই কমপ্যাক্ট এবং এই সময় কিন্তু একটু বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সদরঘাটে যে ভিড়টি সেটি আরও বেশি আমরা লক্ষ্য করছি। আজকে জানেন যে শিল্প কারখানা সেটি আজকে শেষ দিন অফিস হয়েছে। অনেক জায়গায় যে ধাপে ধাপে যারা ছুটি দিয়েছেন সেই ছুটির আজকেই শেষ দিন। সেই কারণে কিন্তু দক্ষিণ একদম ফিরে পাওয়ার মতো অবস্থা হয়েছে এবং সেই সাথে একটু ভোগান্তিও বেড়েছে, কারণ একটু আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু এই যাত্রীদের ভোগান্তি আরেকটু বেড়েই গেল। এবং জানেন যে আবহাওয়া আজকে ঠিক দুপুর থেকেই আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল এবং সেই আবহাওয়া খারাপের পরে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সেই বৃষ্টিটা হচ্ছে এবং এই যে লঞ্চগুলো তো রয়েছে সেই লঞ্চগুলোতে অনেকেই কিন্তু যান এবং অনেকে ছাদে করেও যান। তাদের জন্য আরও বেশি সমস্যা হয়ে গেল কিন্তু যাদের যাত্রা পথে। যদিও এই লঞ্চ যাত্রা কিন্তু স্বস্তির একটি যাত্রা, জানেন ভ্রমণের ক্ষেত্রে লঞ্চ কিন্তু একটু স্বস্তির যাত্রা। সেই যাত্রায় কিন্তু এই বৃষ্টি একটি বাগড়া দিতে যাচ্ছে যারা যাত্রী রয়েছেন তারা। এবং যেটি বলছেন যে পরিস্থিতি খুবই
যেটি যাত্রীরা যখন লঞ্চে আমরা অন্যান্যবার যখন দেখি পদ্মা সেতু হওয়ার আগে যে কম্প্যাক্ট ভিড়টা থাকতো সেই ভিড়টা কিন্তু আবারও ফিরে এসেছে এবং আজকে একদিনই শেষ দিন বলা যায় ঈদযাত্রার শেষ দিন ওই অর্থে যে ছুটির দিন আগামী 29 রোজার পরে কিন্তু 29 রোজা পর্যন্তই কিন্তু 29 রোজা থেকে কিন্তু ছুটি ধরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। রাজধানী ঢাকা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। ছুটি শুরুর সঙ্গে সঙ্গে অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় শহরের সড়কগুলোতে যানবাহনের চাপ কমে এসেছে। কোথাও কোথাও দেখা গেছে প্রায় ফাঁকা রাস্তা। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে যাত্রীবাহী বাস কম দেখা গেছে। মূল সড়কে অটোরিকশা দৌড়াতো চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক, রেল ও নৌপথে বাড়তি নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি রাজধানীতে চুরি ডাকাতি প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্র আশপাশের এলাকায় মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন একেএম শিশির। শিশির, মহাসড়কে ঈদ যাত্রার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি শাইলি, আপনি যেমনটা বলছিলেন, আমরা দিনভর যে খবরগুলো জানাচ্ছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, এই দুটি মহাসড়কই উত্তরের যে যাত্রী রয়েছেন তাদের প্রবেশদ্বার। মূলত এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাটিতে। এই এলাকাটিতে কিন্তু দিনভর যে চিত্র ছিল সেটি কিন্তু সন্ধ্যার পর আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দিনভর থেমে থেমে যানবাহন চললেও এখন কিন্তু একদম গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই কিন্তু রয়েছে। বিশেষ করে সন্ধ্যায় যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পর থেকে কিন্তু যানবাহনের চাপ কিন্তু আরও বেড়েছে এবং রাস্তায় কিন্তু পুরো একদম যানজটের সৃষ্টি হয়েছে এই এলাকাটিতে। আমি একটু আগে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানবাহনের দীর্ঘ সারি এবং যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা কিন্তু ঈদযাত্রায় বাড়ি ফিরছে ভোগান্তি নিয়েই বলতে হয়। আর বিশেষ করে একটি খবর আপনাকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে প্রতিদিনই কিন্তু আমি বারবার একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়ার বিষয়। সেই অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু আপনার যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু কাউন্টারে পর্যাপ্ত যানবাহন নেই এবং এই ভাড়ার কারণে কিন্তু বিভিন্ন দর কষাকষি করে থাকেন এবং দর কষাকষি করার কারণেই কিন্তু এই যে যানবাহনগুলো রয়েছে সেগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এবং সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এবং এই যে মহাসড়কটি, এই মহাসড়কের চন্দ্রা নবীনগরগামী লেন এবং চন্দ্রা থেকে গাজীপুরগামী লেন, এই দুটি লেনেই কিন্তু যানবাহনের তীব্র ভয়াবহতা সৃষ্টি করেছে। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই শিল্প কারখানা কিন্তু আজ প্রায় অধিকাংশ কারখানা ছুটি হয়েছে। প্রায় 1500-র অধিক কারখানা আজ ছুটি হয়েছে। গতকাল 400+ কারখানা ছুটি হয়েছিল। আগামীকালও কিছু কারখানা ছুটি হবে। সব মিলিয়ে বলা চলে কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা কিন্তু যথেষ্ট ফোর্স এখানে রেখেছেন যাতে কোথাও কোনো যানজট না বাধে এবং যানবাহন যেন চলাচল করতে পারে সেদিকে কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের সর্বশেষ ঈদযাত্রার খবর। সাহেলি। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চন্দ্রা এলাকা থেকে আমাদের সহকর্মী শিশির যুক্ত ছিলেন আমাদের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলো। শেষ মুহূর্তের কেনাকাটায় উপচে পড়া ভিড় আর সেই সঙ্গে বাড়তি দামের চাপ, সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন শবনম ববনী। রমজানের শেষ প্রান্তে এসে রাজধানীর শপিং মলগুলোতে যেন নেমেছে জনস্রোত। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে পা ফেলার জায়গা না থাকার মতো অবস্থা। পরিবার পরিজন নিয়ে পছন্দের পোশাক, জুতা, অলংকার, প্রসাধনী কিনতে ব্যস্ত সবাই। শপিং মলগুলোতে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতেই সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। ভিড় তো বেসিকলি বেশি, আর দাম তুলনামূলকভাবে একটু বেশি। এখনও দাম ছাড়তেছে না। মেয়ের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য কেনাকাটা সবই বাকি রয়েছে। সময় পেনি, শেষ সময় আসা আর কি। বাবার সাথে মার সাথে জামা কিনতে এসেছি। তবে ভিড়ের পাশাপাশি রয়েছে বাড়তি দামের চাপ। অনেক ক্রেতাই অভিযোগ করছেন গত বছরের তুলনায় পোশাক ও অন্যান্য পণ্যের দাম কিছুটা বেশি। ভিড় তো দেখতেই পাচ্ছিলেন, দাঁড়াতে পারছি না। দাম ফর শিওর বেড়ে তো গেছে, বাট এখন লাস্ট মোমেন্ট কি আর এক্সপেক্ট করব। ভিড় তো অবশ্যই বেশি, আর দামটা
ওদের মতোই ওরা চাচ্ছে যেমন চায় ওরকম। ভিড়ের কারণে বাড়ছে ভোগান্তিও। গরম, যানজট আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কেনাকাটা করতে হচ্ছে অনেককে। তবুও প্রিয়জনদের জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসব কষ্ট মেনে নিচ্ছেন ক্রেতারা। পোশাকের পাশাপাশি বিক্রি বেড়েছে মেহেদিরও। ঈদের আনন্দে নানা আলপনায় হাতকে রাঙাতে মেহেদি কিনছেন অনেকেই। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদগাহে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ পড়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। দুপুরে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পরিদর্শন শেষে উত্তর সিটি প্রশাসক একথা বলেন। তিনি বলেন, একসঙ্গে 10,000 মুসল্লি নামাজে অংশ নিতে পারবেন। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টিতে নামাজের বিঘ্ন ঘটবে না, সেভাবে প্রস্তুত নেওয়ার কথা জানান প্রশাসক। এছাড়া ঈদে কোনো আনন্দ র্যালি থাকছে না বলেও জানান শফিকুল ইসলাম খান মিল্টন। যে ঈদগাহ নামাজের জন্য আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাতে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে এখানে সবাই নামাজ আদায় করতে পারে, এজন্য আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইনও করেছি। আমরা মাইকিংয়ের ব্যবস্থাও করব, যাতে করে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি নাগরিক তার সহজভাবে এখানে এসে নামাজ আদায় করতে পারে। একটাই জামাত হবে সকাল 8টায়। এখানে বৃষ্টির একটা আভাস আছে, শনিবার দিন যদি ঈদ হয়ে যায় কিংবা শুক্রবার ঈদ হয়, সেখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসলাম ধর্মের 5 স্তম্ভের মধ্যে অন্যতম হলো যাকাত। নিজের সম্পদকে পরিশুদ্ধ করতে অর্থনৈতিকভাবে স্বচ্ছদের জন্য ধর্মীয় বিধানে যাকাত আদায় বাধ্যতামূলক। বছরের যে কোনো সময় যাকাত আদায় করা গেলেও অধিক নেকি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজান মাসে যাকাত আদায় করে থাকেন। ইসলাম ধর্মমতে যাকাত আদায় করা গরিবদের প্রতি ধনীদের কোনো করুণা কিংবা দয়া নয়, বরং ধনীদের সম্পদে গরিবদের অধিকার। ইউসুফ আলীর রিপোর্ট। যে 5টি মূল স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে বাধ্যতামূলক অর্থনৈতিক ইবাদত হচ্ছে যাকাত, যা ধনীদের জন্য ফরজ হিসেবে ঘোষণা করা হয়েছে। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ অর্থ বা ব্যবসায়িক পণ্য যার কাছে রয়েছে তার জন্য যাকাত বাধ্যতামূলক। এ অর্থ বা সম্পদ হাতে থাকা অবস্থায় 1 বছর পূর্ণ হলে 2.5% হারে গরিবদের মাঝে যাকাত দিতে হবে। যাকাত আদায়ের মূল বিষয় তো হলো যে সে অর্থটা যে পাওনাদার, যে পাবে আর কি, যে হকদার, তার কাছে অর্থটা বুঝিয়ে দেয়া। সেক্ষেত্রে তার দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে তার কোনটা প্রয়োজন সেটা সে নিজে নির্ধারণ করবে। ইসলাম ধর্মমতে নিজের সম্পদকে পবিত্র করতে ধনী মুসলমানদের জন্য যাকাতের বিধান করা হয়েছে। যাকাত দেয়ার যে বিষয়টা আছে, এটা আসলে কেউ কারোর উপর এখানে দয়া করছে না। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, যে সম্পদ আছে, ওই সম্পদকে পবিত্র করার জন্য যে একটা মাধ্যম, ওই মাধ্যমটাকে মূলত যাকাত বলা হয়। তো সুতরাং যে যাকাত আদায় করছে সে কারোর ওপর ইহসান করছে না, বরং তার সম্পদকে সে পবিত্র করে নিচ্ছে, পাশাপাশি রবের থেকে অশেষ সওয়াব অর্জন করছেন। আরও একটা জিনিস হলো, বরং বিষয় হলো এটা, যিনি যাকাত গ্রহণ করছেন তিনি তার উপর ইহসান করছেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে অর্থ ও ব্যক্তি দুটোই যাচাই করা উচিত বলে মনে করেন এ উলামায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যে সম্পদ আছে, এই সম্পদ শুধু তোমার না, তোমার বাবার, তোমার মার। সন্তান যখন ছোট থাকে, অবুঝ থাকে, তখন সন্তানকে লালন পালন করা প্রাপ্তবয়স্ক আসার আগ পর্যন্ত এটা যেমন বাবার দায়িত্ব থাকে, যখন বাবা বৃদ্ধ বয়সে চলে আসে তার সব কিছু সন্তানের উপর ব্যয় করে যখন সে অসহায় অবস্থায় আসে, তো সেক্ষেত্রে আসলে সন্তানের উপর আল্লাহ তাআলা ওই দায়িত্বটা পৌঁছে দিয়েছেন যে এখন তোমার উপর দায়িত্ব হলো বাবা যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে একেবারে কবরে ওনাকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব তোমার। সুতরাং এটা যেহেতু তার আলাদা একটা দায়িত্ব, এই দায়িত্বটা আসলে তার সম্পদ যেটার মাধ্যমে পবিত্র করবে এটা দ্বারা আদায় হবে না। এই জন্য মূলত যাকাতটা বাবা এবং মাকে দেয়া যাবে না, অন্যদেরকে দেয়া যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।